আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন চট্টগ্রাম বন্দরের নিউমেরিক কন্টেইনার টার্মিনাল, যেটি বাংলাদেশের সবচাইতে লাভজনক এবং সবচেয়ে ব্যবসা সফল টার্মিনাল, সেটির কনসেশন লিজ দেওয়া নিয়ে পুনরায় আলোচনায় চলে এসেছে। কারণ বন্দরের যে 15 বছরের লিজ দেওয়ার টেন্ডার দেওয়া হয়েছে, তার বিপরীতে দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড তারা 30 বছরের জন্য লিজ নেয়ার একটি প্রস্তাব পেশ করেছে। এই প্রস্তাবটি সরকারের বিভিন্ন মহলের এবং বেসরকারি অনেক মহলের পছন্দ অপছন্দের বিষয় রয়েছে, আলোচনা সমালোচনার বিষয় এসেছে। তার প্রেক্ষিতে সরকার 12 সদস্যের একটি কমিটি গঠন করেছে, যেটি এই চুক্তির যে শর্ত বা এই যে প্রস্তাব সেটিকে পর্যালোচনা করবে। এখানে আমরা যে রয়েছি, আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে ভাই, আপনারা কেন এই বন্দর বিদেশি কোম্পানি বা বিদেশি অপারেটরকে দিতে বাধা দেন বা আপত্তি করেন? আসলে বিদেশি বা দেশি কোম্পানির কারণেই যে আপত্তি, বিষয়টা কিন্তু এখানে সীমাবদ্ধ না, বরঞ্চ এখানে অনেক ধরনের হিসাব নিকাশ আছে। এখানে বাংলাদেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক লাভ ক্ষতি, এই প্রপোজালের মধ্যে কোনো ধরনের গরমিল আছে কিনা, হিসাবের সমস্যা আছে কিনা, এই ব্যাপারগুলো বিবেচনায় এনে তারপর আমাদের এখানে দেখতে হবে। ছোট দুই একটা পয়েন্টে যদি আমি আপনাদেরকে বলি, পোর্ট সারা বিশ্বব্যাপী 3 ধরনের মডেলে চালানো হয়। মডেলটা নিয়ে আমি একটু আলোচনা করব। একটা হচ্ছে অপারেটর মডেল, যেই মডেলে এতদিন পর্যন্ত এই নিউমেরিক কন্টেইনার টার্মিনালটা পরিচালিত হয়ে আসছে। অর্থাৎ এখানে বন্দর কর্তৃপক্ষের সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকে, তারা রাজস্ব নির্ধারণ করে, তারা বার্থিং কন্ট্রোল করে, তারা হচ্ছে অপারেটরকে একটা নির্দিষ্ট অর্থ দেয়, অল্প একটা অ্যামাউন্ট দেয়, যেটা হচ্ছে অনেকটা কোম্পানিতে চাকরি করলে যে স্যালারি দেওয়া হয় সেরকম। বাকি লভ্যাংশ বা বড় প্রফিটটা বন্দর কর্তৃপক্ষ সরাসরি নিজেরা উত্তোলন করে। এটা একটা মডেল। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যে বন্দরের তৈরি এবং উন্নয়নে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট বিদেশি কোম্পানি বা দেশি যে কোনো কোম্পানি হয়তো হেল্প করে থাকে। তখন ওই দেশগুলো ওই বন্দরগুলোতে জয়েন্ট ভেঞ্চার মডেলে যায়, যেখানে হচ্ছে মালিকানা এবং নিয়ন্ত্রণ দেশি সরকার, অর্থাৎ ওই দেশের সরকার এবং দেশি বিদেশি কোনো প্রাইভেট কোম্পানি, মানে ভাগ করে ভাগাভাগি করে সেই মালিকানাটা নেয় এবং রাজস্ব বা যেই প্রফিটটা হয় সেটা শেয়ার করে নেয়। তৃতীয় মডেলটা হচ্ছে কনসেশন মডেল। এই কনসেশনের মডেলটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর। এই মডেলে আপনি বন্দর তৈরি করা বা এই ধরনের সমস্ত রাজস্ব নির্ধারণ করা, রাজস্ব উত্তোলন, সেটা সম্পূর্ণ কোনো প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেন। সেটা দেশি কোম্পানি হতে পারে, বিদেশি কোম্পানি হতে পারে। দেশি কোম্পানি হলে ওই পোর্টের যে আয় হয় সেটা অন্তত দেশের ভেতরেই রিজার্ভ হিসেবে জমা হয়, কিন্তু যখন কোনো বিদেশি কোম্পানি সেখানে আসে তখন সেই রিজার্ভটাও বাইরে চলে যায়। বাংলাদেশের এই চট্টগ্রাম বন্দর নিয়ে যে প্রবলেমটা হয়েছে, এটা কোনো একমুখী সমস্যা না, বহুমুখী একটা সমস্যা। নিউমেরিক কন্টেইনার টার্মিনাল কিন্তু নতুন নির্মিতব্য কোনো কন্টেইনার টার্মিনাল না, বা বাংলাদেশ কিন্তু কোনো আফ্রিকার দেশগুলোর মতন গরিব দেশ না যে একে নিজের বন্দর বা ইকুইপমেন্ট তৈরি করতে বা কিনতে অন্য কারো সাহায্য নিতে হবে। সেজন্য বাংলাদেশ 2007 সালে এই নিউমেরিক কন্টেইনার টার্মিনালটা নিজস্ব অর্থায়নে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর মাধ্যমে তৈরি করায়। এবং এত বছর ধরে বন্দর কর্তৃপক্ষ নিজের যে ইনফ্রাস্ট্রাকচার, নিজের যে অবকাঠামো, সেটা নিজের নিয়ন্ত্রণে রেখে দেশি বা বিদেশি বিভিন্ন কোম্পানির কাছে শুধু অপারেশনস এর জন্য তারা দায়িত্ব অর্পণ করে আসছিল। ফলে প্রচুর পরিমাণ লাভ বা প্রফিট সেটা বন্দর কর্তৃপক্ষের কাছে জমা হচ্ছিল। কনসেশনে যদি দেওয়া হয় তখন দেখা যাবে এই প্রফিটের বড় একটা অংশ এই বন্দর কর্তৃপক্ষ বা সরকার আর পাবে না। এটা হচ্ছে ওই প্রাইভেট যে কোম্পানিটা আছে, সেটা দেশি বা বিদেশি হতে পারে, তার কাছে চলে যাবে। তো এতদিন অপারেটর মডেলে যখন বন্দর চলেছে, তখন আমাদের লাভ ক্ষতি কিরকম হতো সেটা আমরা একটু দেখি। বন্দরে প্রত্যেক কন্টেইনারে, প্রতি কন্টেইনার বা টিউস প্রতি গ্রোস ইনকাম বা গ্রোস রেভিনিউ হয় মোটামুটি $162। $162 মধ্য থেকে আবার কিছু কস্টিং আছে। এখানে আপনার ফিক্সড কিছু কস্ট আছে, সেটা হচ্ছে $41, প্রশাসনিক ব্যয় এবং রক্ষণাবেক্ষণের কিছু ব্যয় আছে। তারপরে ভ্যারিয়েবল কস্ট আছে প্রায় $16 মতন। এটা আপনার সিজন ওয়াইজ যে আপনার স্রোতের কম বেশি হয়, ড্রেজিং করতে হয়, রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়, অনেক সময় শ্রমিক কম বেশি লাগে, রাতের বেলা বন্দর চালানোর জন্য দেখা যায় যে এক্সট্রা খরচ করতে হয়, ওভারটাইমের জন্য দিতে হয়, ফেস্টিভ্যাল বোনাস দিতে হয়। এই ধরনের খরচগুলো এই ভেরিয়েবল কস্ট $16 মধ্যে আসে। তা আমি যদি 41 এবং 16 টোটাল $58 বাদ দেই, 162 থেকে $58 বাদ দিলেও $104-5 মতন আপনার বন্দরের কাছে থাকে। এখন $16 যেহেতু সবসময় আপনার খরচ হয় না, মোটামুটি অ্যাভারেজ বার্ষিক প্রত্যেক কন্টেইনারে লাভ হয় বন্দরের হচ্ছে প্রায় $116, 107 থেকে $116। বার্ষিক যদি 13 মিলিয়ন কন্টেইনার আপনার উঠানো নামানো হয়, 13.5 মিলিয়ন বা এরকম একটা অ্যামাউন্টের কন্টেইনার নিউমেরিক কন্টেইনার টার্মিনাল হ্যান্ডেল করা হয়, তাহলে 116 গুণন এই 13 মিলিয়ন হিসাব করলে দেখা যায় সংখ্যাটা প্রায় $144-45 মিলিয়ন। বাংলা টাকার অঙ্কে হিসাব করলে 1700 থেকে 1800 কোটি টাকা। কিন্তু এর বিপরীতে ডিপি ওয়ার্ল্ড যে প্রস্তাব দিয়েছে, আরএফপির বিপরীতে যে প্রস্তাবটা দিয়েছে, সেখানে তারা কন্টেইনার শুধু অপারেশনস এর কাজটা করবে। দেখুন, বন্দরের কন্টেইনার টার্মিনাল কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে নির্মিত, তারপরেও আমরা শুধু অপারেশনস এর কাজের বিনিময়ে কনসেশনিয়ার হিসেবে ডিপি ওয়ার্ল্ডকে আমরা নিযুক্ত করতে চাচ্ছি। ফলে তাদের প্রস্তাবে কি আসছে, তারা শুধুমাত্র
রেভিনিউ শেয়ার করবে শুধুমাত্র $58। 162 মধ্যে থেকে $58 তারা শেয়ার করলে বাকি $104 সম্পূর্ণরূপে শুধু অপারেশন চালানোর কারণে তাদের পকেটে চলে যাবে। এখন এই যে $58 এর মধ্যে থেকে সরকারকেই বা বন্দর কর্তৃপক্ষকেই $41 ব্যয় বহন করতে হবে, যেটা তার নিত্য নৈমিত্তিক বা প্রতিনিয়ত যেই প্রশাসনিক কস্টিংটা আছে সেটা সরকারকেই দিতে হবে। কারণ বন্দর কর্তৃপক্ষের যেই মানে লোকবল সেটা কিন্তু তাদের নিজস্ব, সেই কোম্পানি তাদের দায় বহন করবে না। $58 থেকে $41 চলে গেলে মাত্র $17 বন্দর কর্তৃপক্ষের হাতে আসে। তাহলে যদি আমি 13 মিলিয়ন কন্টেইনারের হিসাব করি, এটা মোটামুটি 13 মিলিয়নের সাথে 17 গুণ করলে হবে প্রায় $23 মিলিয়ন মতন। এই অর্থাৎ 280 কোটি টাকা, 300 কোটি টাকার অনেক বেশি। তাহলে আপনি দেখেন কত বিপুল পরিমাণে লস হচ্ছে। কোথায় $145 মিলিয়ন ছিল, সেখান থেকে কমে মাত্র $23 মিলিয়ন এই গ্রস যে প্রফিটটা আছে সেটা নেমে আসবে। তাহলে $122 মিলিয়ন বা প্রায় 1400 থেকে 1500 কোটি টাকার ক্ষতি। এখন এখানে কিন্তু আমি একটা কথা বলিনি, সেটা হচ্ছে এই যে কর্ণফুলী নদীর মধ্যে আমাদের যে চট্টগ্রাম বন্দরটা আছে, এই নদীর ড্রেজিং এর দায়িত্ব কার? এটা কিন্তু ডিপি ওয়ার্ল্ড নেবে না। যদি কোনো ঝড় হয়, একটা জাহাজের সঙ্গে আরেকটা জাহাজের বড় কোনো সংঘর্ষ হয়, নদীপথের পরিবর্তন হয়, হঠাৎ করে অনেক বেশি পলি আসে, কোনো বন্যা হয়, সাগরের পথে শাসন করতে হয়, এই সমস্ত কস্টিংটা বহন করতে হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে। যে $17 সে পাচ্ছে সেখান থেকে কিন্তু তাকে এই কস্টিংটা চালাতে হবে। এর আগে বন্দরটা তৈরি করা হয়েছিল, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছিল, ট্রেন গুলো কিনে আনা হয়েছিল এবং বিভিন্ন সময় আপডেট করা হয়েছিল। এই সমস্ত কস্ট কিন্তু বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে বহন করেছে। তাহলে এই কোনো কিছুর মধ্যে কোনো কন্ট্রিবিউশন ছাড়াই সেফ অপারেশনস এর জন্য কোন একটা কোম্পানি $104 নিয়ে যাবে, তার বলতে আমরা বলতে গেলে কিছুই পাবো না, আমাদের কিছুই থাকবে না। এই বিষয়টাকে আসলে অ্যাকসেপ্টেবল? আপনারা চিন্তা করে দেখেন, একটা প্রতিষ্ঠান বা একটা কোম্পানি যখন চলে তখন তার প্রাথমিক লক্ষ্য থাকে কিভাবে সে স্কেল করবে, অর্থাৎ তার ব্যবসাকে বাড়াবে, কিভাবে তার রেভিনিউ বাড়বে, কিভাবে তার প্রফিট বাড়বে, কিভাবে তার অডিয়েন্স বাড়বে, এই বিষয়গুলো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি চুক্তি এমন একটা লাইনে চলে যাচ্ছে যে আমাদের এই সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে লাভজনক যে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই এনসিটি নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, এর যে প্রফিট বা রেভিনিউ দুইটাই কমে যাবে এবং এর তো সক্ষমতা বাড়বে না। কারণ এর যে সক্ষমতা, নির্দিষ্ট তার জায়গা আছে, 5টা ট্রেনের রাখার জায়গা আছে, সেখানে নির্দিষ্ট পরিমাণ কন্টেইনার হ্যান্ডেলিং হয়, তারপর তার পেছনে নির্দিষ্ট পরিমাণ জায়গায় ইয়ার্ড আছে। একটা বিদেশি জার্মান প্রতিষ্ঠান সেই 2007 সালে সার্ভে করে বলেছিল এই এনসিটির সক্ষমতা 11 মিলিয়ন কন্টেইনার হ্যান্ডেল করা, 1.1 মিলিয়ন কন্টেইনার হ্যান্ডেল করা। এর চেয়ে প্রায় 20% এক্সট্রা ক্যাপাসিটিতে কিন্তু এই টার্মিনাল চলছে। তাহলে এর চেয়ে বেশি সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব না। তাহলে এই যে এমন একটা অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই চুক্তিটা মানে চুক্তিটা যদি হয়, তাহলে এটা হবে একটা অস্বচ্ছ প্রক্রিয়া, যার মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের যে প্রফিট যেটা এতদিন ধরে হয়ে আসছিল সেটা প্রায় 7-8 গুণ কমিয়ে আনার একটা প্রচেষ্টা চলমান আছে। এটার মধ্যে দেশি বিদেশি একটা চক্র একসাথে জড়িত, যারা হইতেছে চাচ্ছে এখান থেকে নিজেদের পকেটে কিছু টাকা ভরতে, কিছু আখের বোঝাতে। তার বদলে কি হবে, বাংলাদেশ একটা বিপুল পরিমাণে বৈদেশিক বাণিজ্যের যে ইনকাম সোর্স সেটা কিন্তু হারাবে। এই কারণগুলো থাকায় আমরা হচ্ছে কি এই বন্দর বা এই টার্মিনালটা বিদেশি একটা কোম্পানি ডিপি ওয়ার্ল্ড তার হাতে হস্তান্তর করার বিরোধিতা জানাচ্ছি। যদি অন্য কোনো টার্মিনাল থাকে এবং সেখানে যদি কোনো প্রয়োজন হয় বিদেশি বা দেশি টার্মিনাল অপারেটরের, এবং তারা যদি স্বচ্ছ, সুন্দর এবং হচ্ছে লাভজনক একটা প্রস্তাব দিতে পারে, তাহলে আমরা অবশ্যই বিবেচনা করব, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এখন যে প্রক্রিয়া চলছে এটা নিয়ে আপত্তির যথেষ্ট কারণ আছে, আরো বিভিন্ন আসপেক্ট আছে। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। আসসালামু আলাইকুম।